প্রপাগেটিভ ওয়েভ। প্রপাগেটিভ ওয়েভ মানে হচ্ছে চলতরঙ্গ। আগের দিন চলতরঙ্গ, তরঙ্গ কাকে বলে এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। তো আ আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম, যদি আমরা রিক্যাপ করি আগের দিনের ক্লাসটা, তাহলে আমরা দেখব যে আমরা ১ম তরঙ্গ বলতে কি বুঝেছিলাম সেটা। তরঙ্গ হচ্ছে একটা আলোড়ন, যে আলোড়নটা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, চলে। সেরকম আলোড়নকে আমরা বলেছিলাম তরঙ্গ। এবার এই তরঙ্গ যখন চলে, তখন চলতরঙ্গের যে সমীকরণ, চলতরঙ্গ মানে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে, চলতরঙ্গ। এই চলতরঙ্গের সমীকরণ আমরা করেছিলাম y কি লিখেছিলাম? বলো? sin ওমেগা টি মাইনাস kx। এটা কি করেছিলাম তোমাদের প্রমাণ? না। তাহলে এটা আমরা আজকে করব। ওকে। তা এইটা হচ্ছে চলতরঙ্গের সমীকরণ, এটা আমরা দেখব। হুম? তার আগে আমরা তরঙ্গ কি দেখেছিলাম? তরঙ্গের প্রকারভেদ দেখেছিলাম। ২ ধরনের তরঙ্গ, একটা হচ্ছে তির্যক তরঙ্গ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। একটা তির্যক তরঙ্গের উদাহরণ দাও। তির্যক তরঙ্গের উদাহরণ কে দিতে পারবে? না। দড়ি। দড়ি কি তরঙ্গ? দড়ি নয়, তার। টান করা তার। টান করা তার। টান করা টান করা তারের কোনো বিন্দুতে যদি প্লাগ করা হয়, টেনে দেওয়া হয়, বা গিটার তরঙ্গ সৃষ্টি করা হয়, তরঙ্গ সৃষ্টি হয়। যেমন ধরো গিটার। তোমরা গিটার কে বাজাও? কেউ আছো তোমরা গিটার বাজাও? গিটারের সময় আমরা তারটা কিন্তু টান করে থাকে। টুং করে একটা জায়গায় টেনে দেওয়া হয়। ওই যে তখন এই যে গিটারের তার, এটা যদি গিটারের গোলটা হয়, এখানে যদি তোমার এগুলো থাকে, কথার কথা এখানে এরকম আছে। আর এখানে যে তারগুলো থাকে, সেই তারগুলো কিন্তু টান করে থাকে। আর এখানে ফাঁকা থাকে। এই জায়গায় ফাঁকা থাকে। কথার কথা বলছি এরকম। এই তারগুলো তোমার একদম এরকম করে এখানে আটকানো থাকে। এখানে কোনো একটা জায়গায় আটকানো থাকে তারগুলো। তো এই যে তারগুলো আটকানো আছে বিভিন্ন জায়গায়, তার মানে তারগুলো কিন্তু এদিকে টান করে রাখা হয়। আমরা কি করি? এখান থেকে টং করে একটা জায়গায় এদিক দিয়ে টেনে দেই। টেনে দিলে কি হবে? এই তারটা, এই যে তারটা, এই তারটাকে যদি আমরা দেখি, তাহলে সেই তারটা দেখব কাঁপছে এই বরাবর। তারটা এই বরাবর কাঁপছে। তার মানে এই বরাবর তারটা কাঁপছে উপর নিচে। উপর নিচে তার কাঁপছে। কিন্তু তরঙ্গ যাচ্ছে কোন দিকে? এই বরাবর। সোজা যাচ্ছে, এদিকে যাচ্ছে। তারের বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। তাহলে এইটাকে বলে তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা উদাহরণ দাও। শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের সময় কি সৃষ্টি হয়? শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এর ক্ষেত্রে শব্দ তরঙ্গ যেতে গেলে কি সৃষ্টি হয়? কোন একটা যে শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে কি হয়? তনুভবন। ঘনীভবন হয় আর তনুভবন হয়। এবার বলো তো দেখি, ঘনীভবন আর তনুভবনের মধ্যে ঘনত্ব আর চাপ কোথায় বেশি হবে? ঘনীভবনে না তনুভবনে? নেহি। ঘনী মানে কি? ঘন হচ্ছে না? তাহলে ঘনীভবনে ঘনত্ব বেশি, আর ঘনত্ব বেশি হলে চাপ বেশি। আর তনুভবন মানে পাতলা। এটা মানে হচ্ছে পাতলা। পাতলা যদি হয়, তাহলে সেক্ষেত্রে ঘনত্বটাও কম, চাপটাও কম। বুঝছো না? এই জিনিসগুলো কিন্তু আমরা হালকা করে আলোচনা করেছিলাম। আর তির্যক তরঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? যে এইটা যদি তরঙ্গ হয় এরকম করে, তরঙ্গ যদি যায়, তাহলে সেক্ষেত্রে এই যে যেখানে এখানে বিভিন্ন কণা আছে, এখানে অনেকগুলো কণা আছে, এই কণাগুলো কাঁপছে। ধরে নাও তুমি ১ম এ কাঁপিয়ে দিয়েছো, এই যে কণাটাকে ধরে নাও ১ম কাঁপিয়ে দিয়েছো। এখানকার কণাটাকে এটা স্টার্ট করেছো।
তো স্টার্ট করানোর জন্য কি হবে? একজন কাঁপছে, এ কাঁপছে। কাঁপতে, কাঁপতে পাশেরটায় যায় কেন? একজন কণা কাঁপছে তা মাধ্যমে তার পাশে যায় কেন? কি ধর্মের জন্য যায়? একজন কণা এভাবে কাঁপছে, তার পাশেরটা কাঁপবে কেন? এমনিই কেঁপে যাবে পাশেরটা। কেন পাশের কণাটা কাঁপবে? তার মানে সংশক্তি বল। এই যে সংশক্তি বলটা থাকে, কোহেসিভ ফোর্স থাকে, তার জন্য কি হয়? এরা দুজন দুজনের সাথে আটকে থাকে। তুই ধর কাঁপছিস শীতে, তোর বান্ধবী তোকে হাতে জড়িয়ে ধরে রয়েছে। এরকম করে ধরে রেখেছে। এরকম করে আছিস, শীত ঠান্ডা লেগেছে বলে এরকম করে হাতগুলোকে জড়িয়ে ধরে বসে আছিস সবাই। তো এবার ঠক, 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 ঠক করে কাঁপছে বা ধর লাফাতে লেগেছে। লাফালে তো তুইও লাফাবি। সে একই কেস। এটা হচ্ছে যে যদি লম্ফ-জম্প করতে শুরু করে, যেহেতু হাতে, হাতে বাঁধা আছে, তার জন্য এও লাফাবে। তার মানে এর যে লম্ফনটা, এর লাফানোটা পাশেরটাতে চলে যাবে। তার পাশে যদি আরেকজন থাকে, সেটাতে চলে যাবে। তার পাশে যদি আরেকজন থাকে, সেটাতে চলে যাবে। এটা আমরা আগের দিন পড়েছি, বুঝেছি যে একটা জায়গায় একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে, কিন্তু সেই আলোড়নটা কিন্তু পরপর, পরপর চলে যাচ্ছে। এরকম করে পরপর, পরপর চলে যাচ্ছে। তার মানে এই যে আলোড়ন, এখানে যে আলোড়নটা সৃষ্টি হচ্ছে, সেই আলোড়নটা কিন্তু মুভ করছে। ইট ইস মুভিং। তাহলে একটা আলোড়ন যদি মুভ করে, তাহলে তখন আমরা তাকে তরঙ্গ বলবো। তাহলে এখানে মাধ্যমের কণাগুলো যখন কাঁপছে, ধরে নাও এখানে স্টার্ট হচ্ছে, তাহলে এই যে পয়েন্ট, যে পয়েন্টে সবথেকে বেশি কণা, সবথেকে বেশি পরিমাণ তোমার সরণ হয়েছে কণার, এই পয়েন্টটা, আর এটা হচ্ছে সর্বনিম্ন, সবথেকে কম। এইটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, আর এটাকে বলা হয় তরঙ্গপাদ। তরঙ্গ শীর্ষর ইংরেজি হচ্ছে ক্রেস্ট, CREST, আর এটা হচ্ছে ট্রাউ। ওকে, এই জিনিসগুলো কিন্তু আগের দিন আমরা ডিসকাস করেছি। তোমরা একটু কিন্তু বই পড়ো আর বলার চেষ্টা করো। কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে বলতে পারছো কিনা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার তারপর আমরা পড়েছিলাম তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ, তরঙ্গ মুখের ইংরেজি নাম হচ্ছে ওয়েভ ফ্রন্ট। এটা কি বুঝেছিলাম? যে তরঙ্গ মুখ কাকে বলে? কে বলতে পারবে? সংজ্ঞা কিন্তু টানা যেমন লেখা আছে তেমন ঝেড়ে মুখস্থ করবে। সংজ্ঞাতে কোন রকম এদিক ওদিক ওয়ার্ড বাদ গেলে সংজ্ঞাটা অসম্পূর্ণ হয়। তরঙ্গ মুখ মানে হচ্ছে যে কোনো একটা মাধ্যমের যে কণাগুলো রয়েছে, তাদের যে দশা, কম্পনের যে দশা, দশা বলতে কি বোঝায়? আমরা দশা বলতে কি বুঝি? কোনো কম্পনের দশা বলতে কি বুঝি? বলো? সরণ, বেগ আর ত্বরণ। এই যে কোনো একটা কণার সরণ, বেগ এবং ত্বরণ, এই ৩ টে নিয়ে কণার দশা হয়। তো এই ৩ টে নিয়ে দশা হয়। তো এই যে দশা, এই দশাগুলো যদি একই হয় বিভিন্ন বিন্দুতে যদি একই হয়, তাহলে সেইগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে যে জ্যামিতিক চিত্র আমরা পাবো, সেটাকে বলা হবে তরঙ্গমুখ। তাহলে তরঙ্গমুখ সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তরঙ্গমুখ উৎস হিসেবে অনেক ধরনের হয়। উৎস যদি উৎস, উৎস মানে যেখান থেকে শব্দ তৈরি হচ্ছে বা আলো তৈরি হচ্ছে, এরকম একটা উৎস। এই উৎস যদি একটা বিন্দু উৎস হয়, তাহলে তরঙ্গমুখ কেমন হয়? চেহারা কেমন হয় তরঙ্গমুখের? গোলক হয়। যদি এটা রেখা উৎস হয়, তাহলে কেমন হয়? চোঙাকৃতি হয়। লম্ববৃত্তাকার চোঙাকৃতি হয়। এবং এই রেখা উৎস যদি যদি অসীম দৈর্ঘ্যের হয়, তাহলে চোঙাকৃতি হবে। আর যদি সসীম দৈর্ঘ্যের হয়, তাহলে কেমন হবে? তাহলে এইটা হচ্ছে তোমার, ধরে নাও হ্যাঁ? তাহলে চোঙাকৃতি হবে। আর কি হবে? উপর নিচে দুটো গোলক হবে। এখানে একটা গোলক হবে, এখানে একটা গোলক হবে। তার মানে এটাকে বলছে ডাম্বেল। ডাম্বেল আকৃতি হবে। যে ডাম্বেল নিয়ে তোরা ব্যায়াম-ট্যায়াম করিস, ওই ডাম্বেল। ওকে? আরেকটা জিনিস তোমাদের কোশ্চেন দিয়েছিলাম। সেই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব।
সেটা কি? এটা বলছে যে কোনো উৎস, কোনো তরঙ্গের উৎস যদি অনেক দূরে থাকে তবে তরঙ্গ মুখ কেমন হবে? এটা কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। যদি আমরা দেখি উৎস, এখানে দেখো উৎসটা আমরা বলে দিইনি যে বিন্দু উৎস নাকি? তাহলে আমরা বিন্দু উৎসও ধরতে পারি, রেখা উৎসও ধরতে পারি। তাহলে বিন্দু উৎস ধরলে এখানে বিন্দু হলে যদি ধরে নিই এটা সান, সূর্য যদি আমি ধরে নিই, এটা ধরে নাও সূর্য। সূর্য বিশাল আগুনের মতন, সূর্যর বিশাল তেজ, সূর্য থেকে আলো বেরোয়। তাহলে সূর্য কি করবে? তরঙ্গ মুখগুলো গোল, 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 গোল হবে। এরকম, এরকম হবে। এটা ধরে নাও তোমার পৃথিবী, এটা ধরে নাও আর্থ, এটা ধরে নাও পৃথিবী। তাহলে পৃথিবীর মধ্যে থাকা একটা ব্যক্তি, এখানে যদি কেউ ব্যক্তি একটা থাকে পৃথিবীর মধ্যে, তাহলে সে, এটা ধরে নাও পৃথিবী, তাহলে এখানে এই যে তরঙ্গ মুখগুলো আসছে এরকম, এরকম হয়ে আসছে, এখানে দেখো যদি আমরা টানি, তাহলে এই যে জোনটায় যেখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার সাপেক্ষে এই গোলটা কিরকম লাগবে? এটা পাতি এরকম প্লেন লাগবে না? তাহলে এইটা হয়ে যাবে সমতল। এটা কি বুঝতে পারলে? অনেক দূরে থাকলে গোলকটা সমতল কেন হয়? কারণ গোলকের ছোট্ট একটা অংশে তুমি আছো। পৃথিবী গোল না পৃথিবী সমতল? পৃথিবী গোল না সমতল? পৃথিবী গোলক, মোটামুটি একটা গোলক। তো পৃথিবীর উপরে যখন তুমি দাঁড়িয়ে থাকো তখন কি পৃথিবীকে গোল লাগে? সমতল লাগে। কেন লাগে? তার কারণ পৃথিবীর কেন্দ্র থেকে আমরা অনেক দূরে আছি। কত কত দূরে আছি? পৃথিবীর কেন্দ্র থেকে আমরা কত কিলোমিটার দূরে আছি? ৬৪০০ কিলোমিটার। তার মানে একই কারণে, তাহলে এই যে তার মানে এখানে আমরা অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে তরঙ্গ মুখ সমতল হবে। তরঙ্গ মুখটা হবে সমতল। এবার এইটাকে আমরা বিবেচনা করার জন্য আমরা কিরকম ধরতে পারি? আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি যে মনে করি পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে উৎস আছে। আর পৃথিবী ধরে নাও গোলক। পৃথিবী হলো গোলক। তাহলে পৃথিবী যদি গোলক হয়, তাহলে দেখো পৃথিবীর কেন্দ্রে উৎস আছে আর এর পৃথিবী যদি গোলক হয়, তাহলে এই পৃথিবীর উপরে থাকা কোনো একটা মানুষ এখানে যদি দেখে, এ দেখবে প্লেন, এই জায়গাটা দেখবে প্লেন, সমতল দেখবে। সেই একই কেস এই পৃথিবীর কেন্দ্রে সূর্যকে বসিয়ে দাও। সূর্য তো আরো দূরে আছে। এই যে ডিস্টেন্স এটা ৬৪০০ কিলোমিটার, তাতেই আমার পৃথিবীর প্লেনটাকে সমতল লাগে। যদি আরো দূরে হয় তাহলে আরো বেশি বেশি সমতল লাগবে। এটা হলো ব্যাপার। ওকে, বুঝতে পেরেছো না পারোনি? এবার তরঙ্গমুখের বৈশিষ্ট্য। তরঙ্গমুখের বৈশিষ্ট্য, ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দুর দশা একই হবে না আলাদা হবে? একই হবে। তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দুর দশা একই। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে তরঙ্গের বেগ বা তরঙ্গ বেগ তরঙ্গ মুখের সাথে কত কোণ করে থাকতে পারে বলো তো দেখি? এটা ধরে নাও উৎস, এইগুলো ধরে নাও তরঙ্গ মুখ। তো তরঙ্গ বেগ কেমন করে যাবে? কোন দিকে যাবে? এই বরাবর বেগ। তাহলে এই পয়েন্টে কত অ্যাঙ্গেল করবে? এই পয়েন্টে কত অ্যাঙ্গেল করবে?
এই পয়েন্টেও 90 করবে, তাহলে সব পয়েন্টে 90 ডিগ্রি কোণ করবে। 90 ডিগ্রি কোণ করে। তার মানে লম্বভাবে অতিক্রম করে। লম্বভাবে অতিক্রম করে। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। ওকে? তরঙ্গমুখের বৈশিষ্ট্য। এইবার আমরা পড়ব চলতরঙ্গের সমীকরণ। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, চলতরঙ্গের সমীকরণ বলার আগে আমরা ধরে নিচ্ছি, মনে করি একটি তরঙ্গ x অক্ষের ধনাত্মক দিকে v বেগে গতিশীল। এটা ধরে নিলাম। তার মানে কি, এই বরাবর তরঙ্গটা v বেগে যাচ্ছে। তরঙ্গটা যদি v বেগে যায়, এটা x অক্ষ ধরে নাও, তাহলে এই বরাবর কণাগুলো কাঁপবে। ধরে নাও কণাগুলো বিভিন্নভাবে কাঁপছে। এই কণাটা কাঁপেনি, এই কণাটা কাঁপছে, এই কণাটা সবচেয়ে বেশি কেঁপেছে, একটু কম কেঁপেছে। এ এ কাঁপেইনি, এ বিপরীত দিকে কাঁপছে, বিপরীত দিকে কাঁপছে, এরকম করে কণাটা কাঁপছে। এইবার মনে করো যে এখানে হচ্ছে তোমার উৎস। এবার বলো তো দেখি, এই যে ধরো x দূরত্বে যদি কোনো একটা বিন্দু থাকে, x দূরত্বে যে বিন্দুটা থাকবে, এই বিন্দুটা এ কেঁপেছে নিচের দিকে, তাহলে x এইটা ধরে নাও a বিন্দু, এটা b বিন্দু। তাহলে বলো তো দেখি দশায় এই যে a বিন্দু, এও কিন্তু কাঁপবে। কিন্তু কোনো একটা টাইমে যখন আমি ফটো তুলেছি, তখন ধরে নিয়েছি a বিন্দু তখন কাঁপতে যা শুরু করেছে, মানে ও সাম্যাবস্থায় আছে। তাহলে a বিন্দুর যে সমীকরণ, সেটা হবে a বিন্দু সরল দোলগতি করে। শুধু a বিন্দু নয়, শুধু a বিন্দু নয়, প্রত্যেকটা বিন্দুই সরল দোলগতি করে। এ বি এখানে যতগুলো মাধ্যমের কণা আছে, তারা সবাই এরকম এরকম করে কাঁপে, সরল দোলগতি করে। তা এ বিন্দুর যে সমীকরণ, সেটা আমরা ধরলাম এ সমান, এই দিকটা যদি y অক্ষ হয়, তাহলে এ এর সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু ধরে নাও a sin ওমেগা টি। এটা ধরলাম এ বিন্দুর গতির সমীকরণ। এই সমীকরণটা তোমরা এর আগে দেখেছো কোনোদিন? এই সমীকরণটা কোথায় দেখেছো? তার মানে এ বিন্দু সরল দোলগতি করে তো, তার জন্যই এই সমীকরণ ধরেছি। এবার সাইন ওমেগা টি কেন লিখেছি? আর কিছু লিখলাম না কেন? কেন শুধু সাইন ওমেগা টি লিখলাম? টি ইকুয়াল টু জিরোতে, তার কি জিরো? প্রাথমিক সরণ জিরো। অয়ন, বুঝতে পারছি না? যদি যদি সর্বোচ্চ বিন্দু থেকে শুরু করতাম, তাহলে কি লিখতাম ইকুয়েশন? অয়ন বল। সাইনের জায়গায় তখন কস লিখতাম। তার কারণ হচ্ছে এই দুটো ইকুয়েশন কিন্তু আমি আলাদা আলাদা করে তোমাদেরকে কিন্তু বলে দিয়েছি, যে একটা সাইন ওমেগা টি যখন লিখবো, সে তখন মূল বিন্দু বা সাম্যাবস্থান থেকে শুরু করবে। আর কস ওমেগা টি সমীকরণ তখনই আমরা লিখবো যখন সে দুই দূর অবস্থা থেকে বা প্রান্ত বিন্দু থেকে শুরু করবে। এ বিন্দু যেহেতু তোমার একদম সাম্যাবস্থান থেকে শুরু করছে, তাই তার ইকুয়েশন হচ্ছে এইটা। তাহলে সাম্যাবস্থান থেকে শুরু করছে। এবার আমাকে বলো, বি বিন্দু যদি এক্স দূরত্বে থাকে, তাহলে বি এর দশা বেশি হবে না এ এর দশা বেশি হবে? বি বিন্দু দশাতে পিছিয়ে থাকবে,
বি বিন্দুটা পরে কাঁপবে না এ বিন্দু আগে কাঁপবে, বা এ বিন্দু পরে কাঁপবে না বি বিন্দু পরে কাঁপবে? কে পরে কাঁপবে? এ পরে কাঁপবে না বি পরে কাঁপবে? এই যে দুটো বিন্দু এঁকেছি, একটা এঁকেছি এ বিন্দু, একটা এঁকেছি বি বিন্দু। এই এ আর বি এর মধ্যে কে পরে কাঁপবে কে আগে কাঁপবে? তাহলে বি পরে কাঁপবে। কেন? তার কারণ এটা উৎস, এখানে আমি শুরু করেছি, একটা তারের একদিক ধরে টং করে টেনে দিয়েছি, তবেই তো তরঙ্গটা ধীরে 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 যেতে শুরু করবে। তাহলে এইটা উৎস মানে এখানে শুরু, এখানে শুরু। তাহলে বি যদি পরে কাঁপে তাহলে দশায় বি পিছিয়ে থাকবে না এগিয়ে থাকবে? বি যদি পরে কাঁপে তাহলে সে দশায় এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে? পিছিয়ে থাকবে। তাহলে এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে দেখলাম যে এ বিন্দুতে এ বিন্দুর চেয়ে বি বিন্দু পরে কম্পিত হয়। অর্থাৎ অর্থাৎ বি বিন্দু বি বিন্দুতে থাকা কণা কণাটি এ বিন্দুর তুলনায় দশায় পিছিয়ে থাকবে। সাম্যতা না থাকলেও যদি তোমার ডান দিকে হয় সে পিছিয়ে থাকবে। যদি ধরে নাও এরকম যদি আমি একটা তরঙ্গ ধরি এবং এইটা স্টার্টিং পয়েন্ট যদি আমি এই পয়েন্টটা ধরি এ, এই পয়েন্টটা যদি বি ধরি, এদের মধ্যে দূরত্ব যদি আমরা ধরি এক্স, তাহলে বলতো দেখি কে পিছিয়ে থাকবে কে এগিয়ে থাকবে? তাহলে তোমাকে বলতে হবে বি পিছিয়ে থাকবে বলতে পারো যদি যদি তরঙ্গটা ডান দিকে যায়, তরঙ্গের বেগটা যদি ডান দিকে হয়। তরঙ্গ যদি ডান দিকে যায় এক্স অক্ষের ধনাত্মক দিকে যায় তাহলে বি পরে কাঁপবে, কারণ এ আগে যে কাঁপনটা কেঁপেছে তার ফলে সহশক্তি বলের দরুন কাঁপতে 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 বিয়ে যাবে, তখন বি পিছিয়ে থাকবে। তার মানে এই নয় যে এ বিন্দুটাকে তোমাকে একদম এই সাম্যাবস্থা থেকে শুরু করতে হবে তা নয়। যে ডান দিকে থাকবে, যদি তরঙ্গটা ডান দিক বরাবর যায় তাহলে যে ডান দিকে থাকবে সে পরে কাঁপবে, আর যে পরে কাঁপবে সে দশায় পিছিয়ে থাকবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে এবার আমাকে বলো, ঠিক আছে, এবার এ বি সমান বলা হচ্ছে এক্স, এটা ধরেছি আমরা, এ বি আছে এক্স দূরত্বে। তাহলে আমাদের প্রবলেম অনুযায়ী এইটা হচ্ছে এ বিন্দু, এইটা নয়। এবং এ বি আমরা ধরেছি এক্স। তাহলে এবার বলো তো দেখি এক্স দূরত্ব মানে কত দশায় পিছিয়ে থাকবে? তাহলে এবার পিছিয়ে থাকবে তো আমরা বুঝতে পারলাম। এবার কোশ্চেন হচ্ছে কতটা পিছিয়ে থাকবে, কতটা দশায় পিছিয়ে থাকবে? কেউ বলতে পারবে? এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এই পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, পূর্ণ তরঙ্গ, এই যে দৈর্ঘ্যটা, এই পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যটা ধরলাম সাপোজ ল্যামডা। পূর্ণ তরঙ্গে যদি কম্পিত হয় তাহলে কত দশায় পিছিয়ে থাকে? একটা ফুল তরঙ্গতে কত দশা পিছিয়ে থাকে? তুমি জাস্ট এক পাক ঘুরলে তাহলে কত দশা তুমি অতিক্রম করলে, কত অ্যাঙ্গেল অতিক্রম করলে? দশা মানে অ্যাঙ্গেল, 2 পাই। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় তাহলে এক্স যখন দৈর্ঘ্য হয় এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত? ল্যামডা। তাহলে ল্যামডা দৈর্ঘ্যের জন্য দশা পার্থক্য কত? তুমি যদি এক পাক ঘুরো 360 ডিগ্রি হয় না? তাহলে 2 পাই হবে, 2 পাই রেডিয়ান। তাহলে এক দৈর্ঘ্যের জন্য দশা পার্থক্য কত হবে? 2 পাই বাই ল্যামডা।
তাহলে এক্স দৈর্ঘ্য, এখান থেকে এক্স দূরত্বে আছে, এক্স দৈর্ঘ্যের জন্য দশা পার্থক্য কত হবে? 2π/λ ইন্টু এক্স। তাহলে এখানে কত দশা পিছিয়ে আছে, আমরা অ্যান্সার কি পেলাম? এটার অ্যান্সার কি পেলাম? এটার অ্যান্সার হচ্ছে 2π/λ ইন্টু এক্স। এই পরিমাণ দশায় কিন্তু পিছিয়ে আছে। তাহলে এবার আমাকে বলো, এই যে এই যে আমার ইকুয়েশন, এ বিন্দুর সমীকরণ, এ বিন্দুতে থাকা কণার কম্পনের সমীকরণ সমান আমরা লিখলাম y ইকুয়াল টু a sin ওমেগা টি। এখানে বলো তো দেখি দশা কোনটা, এই সমীকরণের মধ্যে দশা কোনটা? এই যে সমীকরণ, এই সমীকরণের মধ্যে দশা কোনটা? দশা মানে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কোথায় থাকে? কোণ কোথায় থাকে? তাহলে কোনটা দশা? তাহলে এই ওমেগা টিটা হচ্ছে দশা, এইটা হচ্ছে দশা। দশা মানে কোণ। তাহলে বি বিন্দুতে থাকা কণার কম্পনের সমীকরণ কি হবে? y সমান a sin, কি হবে? ওমেগা টির জায়গায় কি বসাবো? ওমেগা টি তো এ, বি বিন্দু তো দশায় পিছিয়ে আছে, তাহলে কত বসাবো? প্লাস না মাইনাস? পিছিয়ে আছে, মাইনাস। বি বিন্দু পিছিয়ে আছে, এটা পিছিয়ে, দশায় পিছিয়ে, তার জন্য হবে 2 মাইনাস 2π/λ ইন্টু এক্স। এই যে সমীকরণটা আমরা পেলাম, এইটাকেই বলা হয় চলতরঙ্গের সমীকরণ। এইটাই হচ্ছে চলতরঙ্গের সমীকরণ। এবার এই 2π/λ যেটা, 2π/λ এইটাকে বলা হয় কে, এটাকে বলা হয় তরঙ্গ ভেক্টর। তরঙ্গ ভেক্টর। এই কে কি নির্দেশ করে? এই কে যদি ভেক্টর রাশি ভাবি, তাহলে এই কে যে দিক, সেটা তরঙ্গের দিককে নির্দেশ করে। এই তরঙ্গ ভেক্টরের দিক, এর অভিমুখ, এর অভিমুখ তরঙ্গের গতির অভিমুখ নির্দেশ করে। গতির অভিমুখ নির্দেশ করে। তাহলে 2π/λ জায়গায় আমরা কি লিখতে পারি? কে। তাহলে ইকুয়েশনটা দেখতে কেমন হলো? তাহলে চলতরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে। এটা কার জন্য? কোন ধরনের তরঙ্গের জন্য এই ইকুয়েশন? তরঙ্গটা কোন দিকে যাচ্ছে? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে, ধনাত্মক দিকে গতিশীল তরঙ্গের সমীকরণ। গতিশীল যেহেতু বলছি, তাহলে এটা চলতরঙ্গ হবে। এটাই হচ্ছে চলতরঙ্গের সমীকরণ। তাহলে এই যে চলতরঙ্গের সমীকরণ, এগুলোর মধ্যে y মানে কি, a মানে কি, ওমেগা মানে কি, কে মানে কি, বলো তো দেখি। ওয়াইটা কি? ওয়াই অক্ষ? ওয়াই তো একটা অক্ষ বটে। ওয়াই, ওয়াই হচ্ছে একটা দিক, সেই ওয়াই দিকে এটা কি বোঝায়? একটা সরণ। কার সরণ এটা? কম্পনশীল। কম্পনের তো সরণ হয়, কম্পনশীল কণার সরণ। তাহলে এইটা হলো কণার সরণ। কম্পনশীল
কণার সরণ, সেই কণা কোথায় আছে? এক্স এ আছে। যা তাহলে এক্স বিন্দুতে থাকা আর কখন, কি সময়ে একটি কণার কম্পনশীল কণার সরণ। এ মানে কি গো? কার বিস্তার? কণার কম্পনের বিস্তার। কণার কম্পনের বিস্তার। ওমেগা কি গো? কার কার কৌণিক বেগ? কণার কণার কম্পনের কৌণিক বেগ। আর কেটা কি? এইটা হলো তরঙ্গ ভেক্টর। এটা হচ্ছে 2π/λ। আর ওমেগা সমান আমরা কি লিখতে পারি? 2π/t। বড় হাতের টিকে কি বলা হয়? বড় হাতের টি হচ্ছে পর্যায়কাল। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যদি কেউ যায়, তাহলে এই সমীকরণটা কেমন ভাবে বদলে যাবে? ওইটা এক্স এর জায়গাটা কি মাইনাস কে এক্স এর জায়গায় প্লাস কে এক্স হবে। ভেরি গুড। যদি বলে জেড অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে, তাহলে এগুলো আমরা লিখি। যদি যদি তরঙ্গ নেগেটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, তাহলে সমীকরণ কি হবে? তাহলে হবে y ইকুয়াল টু a সাইনও হতে পারে, কসও হতে পারে, ওমেগা টি প্লাস কে এক্স। এটা এরকমও হতে পারে y ইকুয়াল টু, অথবা এটাও হতে পারে y ইকুয়াল টু a কসও হতে পারে, কস ওমেগা টি প্লাস কে এক্স। আগের যেটা সাইন ওমেগা টি মাইনাস কে এক্স লিখেছি, সেটা কস ওমেগা টি প্লাস কে এক্স হতে পারে, কারণ এ বিন্দুটাকে আমরা ধরে নিয়েছি জোর করে যে ও আছে তোমার একদম শুরু করেছে তোমার যখন এ বিন্দুটা শুরু করেছে কোথা থেকে ধরেছি? একদম মাধ্যাবস্থান থেকে, সাম্যাবস্থান থেকে। নাও তো শুরু করতে পারে, ও তো একদম শেষ বিন্দু থেকে শুরু করতে পারে, তখন হবে কস। ও কিছু অ্যাঙ্গেল করেও তো শুরু করতে পারে, তার জন্য একটা অ্যাঙ্গেলও থাকতে পারে, y ইকুয়াল টু এ সাইন বা কস ওমেগা টি প্লাস কে প্লাস কিছু একটা অ্যাঙ্গেল ফাই থাকতেই পারে। বা এটা হতে পারে অর y ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস কে এক্স প্লাস কিছু একটা অ্যাঙ্গেল থাকতে পারে। এই ফাইটাকে আমরা কি বলবো? এই ফাইটাকে আমরা কি বলি? এই ফাইটা কি? প্রাথমিক দশা। প্রাথমিক দশা, যেটাকে আমরা ইপক বলি। এই সমস্ত জিনিসগুলো আমরা বলতে পারি। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, ধরে নাও যে y ইকুয়াল টু 20 সাইন 200 পাই এক্স প্লাস 100 পাই টি, এরকম একটা সমীকরণ দিলাম, এত সেন্টিমিটার। এটা প্রথম কোশ্চেন হচ্ছে, এ হচ্ছে কণার, এটি কিসের সমীকরণ? 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন জিজ্ঞেস করেছে কণার বিস্তার কত। 3 নাম্বার জিজ্ঞেস করেছে তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য কত। 4 নাম্বার জিজ্ঞেস করেছে পর্যায়কাল কত। 5 নাম্বার জিজ্ঞেস করেছে তরঙ্গের বেগ কত। বলতে পারবে এটা? আর এখানে ধরে নাও 6 নাম্বার জিজ্ঞেস করেছে তরঙ্গটি কোন দিকে গতিশীল।
এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পড়তে পারে, এবং এই ফান্ডাটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে ক্লাস 11 এর 2 নাম্বার 3 নাম্বার এমনি এমনি পাবে, আর ক্লাস 12 এরও কিন্তু 2 নাম্বার তৈরি হয়ে থাকবে। তাহলে প্রথম বলো এটা কিসের সমীকরণ? তাহলে তোমরা এটা করো। 1 মিনিট 2 মিনিট টাইম দিচ্ছি, করো। কণার বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, তরঙ্গের বেগ কিভাবে করো। বিশেষ করে তোমাদের কাছে চাইবো তরঙ্গের বেগ কত হবে এটা ক্যালকুলেট করো। ঝপ করে ক্যালকুলেট করো। আই এম কামিং। কিরে আছিস না পালিয়ে গেলি? হ্যালো 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 হ্যালো, পালিয়ে গেছিস? আচ্ছা বলো। আচ্ছা সরি, বলো। তোমাদের সব 5G আছে তো, না 4G? ওয়াইফাই? কিসের সমীকরণ বলো? কিসের সমীকরণ? তরঙ্গ বললে হবে না, তরঙ্গ অনেক ধরনের হয়। চলতরঙ্গের সমীকরণ বললেও একটু ইনকমপ্লিট হয়। চলতরঙ্গের সমীকরণ বললে ফুল মার্কস দেবে।
কিন্তু আমাদের বলতে হবে, আমরা যেহেতু ফুল মার্কসের চেয়েও একটু বেশি বলে দেব, এবং যদি ইনকমপ্লিট কেউ জেনে থাকে তাকে কমপ্লিট জানিয়ে দেবো, তার জন্য আমাদের বলা দরকার যে এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে গতিশীল চলতরঙ্গের সমীকরণ। কেন এক্স অক্ষের ঋণাত্মক? ইকুয়েশনটা কি ছিল বলো? y ইকুয়াল টু a 20 কি ছিল? সাইন 200 পাই এক্স প্লাস 100 পাই টি, তাই তো? এত সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমি, দেখো এইটা হচ্ছে কে, এইটা হচ্ছে ওমেগা। তোমরা কি উল্টো ধরেছিলে না একই ধরেছো? ঠিক আছে, তাহলে ওমেগা টি প্লাস কে এক্স কে আমি কে এক্স প্লাস ওমেগা টি ধরেছি। তাহলে বলো বিস্তার কত? এ সমান কত? এখানে তুলনা করব y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এর সাথে তুলনা করব। তুলনা করলে আমরা কি পাবো? তুলনা করলে এ সমান কত পাবো? বিস্তার কে বললো 20? 20 সেন্টিমিটার। কেন 20 সেন্টিমিটার? কারণ সাইন কসের এটার কোনো কিন্তু একক থাকে না। সাইন মানে লম্ব বাই ভূমি, এই লম্ব বাই অতিভুজ, সরি। ঠিক আছে, এবার বলো, এবার বলো তো দেখি ওমেগা সমান কত? 100 পাই। তাহলে ওমেগা যদি 100 পাই হয় তাহলে টি সমান কত হবে? 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই বাই ওমেগা মানে কি? 100 পাই। তার মানে হয়ে গেল 1/50 এত সেকেন্ড। তাহলে কম্পাঙ্ক কত হবে? এফ সমান কি হয়? কম্পাঙ্ক 1/t। কম্পাঙ্ক 1/t হয় না? হয় না? তাহলে এইটা সমান হবে 50 সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্স মানে কি গো? 50 হার্টজ। বা অনেকে আবার বলে সিপিএস। সিপিএস মানে কি? সাইকেল পার সেকেন্ড, সেটাও হার্টজ। আরপিএস ও বলতে পারে, রোটেশন পার সেকেন্ড, সেটা মানেও হার্টজ। সিপিএস মানে কি? সাইকেলস পার সেকেন্ড। 1 সেকেন্ডে কতটুকু পূর্ণ কম্পন হয়? আরপিএস মানে কি? আরপিএস মানে হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, এটা মানেও হার্টজ। তার মানে এগুলো সব কিন্তু হার্টজের একক। সেকেন্ড ইনভার্স, হার্টজ, সিপিএস, আরপিএস এগুলো সব একই জিনিস। তারপর জিজ্ঞেস করেছি তরঙ্গের বেগ কত। তাছাড়া আবার দেখো এটা আমরা পেলাম, আর এখান থেকে আমরা কি লিখতে পারি? কে সমান হচ্ছে 200 পাই। কে সমান হচ্ছে 200 পাই। কে মানে কি গো? কে মানে কি? 2 পাই বাই ল্যামডা সমান হচ্ছে 200 পাই। তাহলে এখানে যদি আমি এটা কেটে দিই তাহলে এখানে পাবো 100। তাহলে ল্যামডা সমান পাবো 1/100। তাহলে 1/100 এটা মিটার, ধরো এসআই সিজিএস দিয়েছে সেন্টিমিটার ধরতে পারি, যা দেবে একটা বলে দেবে কি এককে আছে। তাহলে এবার বলো তো দেখি তরঙ্গ বেগ সমান কত হয়? তরঙ্গ বেগ ভি সমান এন ল্যামডা, এটা পড়েছো না পড়নি? ভি সমান এন ল্যামডা পড়েছো না পড়নি? তরঙ্গ এন মানে হচ্ছে কম্পাঙ্ক, যেটাকে আমি আগের পাতায় এফ লিখে ফেলেছি। কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক মানে কি? 1 সেকেন্ডে কতবার কাঁপে। আর তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? একবার কাঁপলে কতটা যায়। তাহলে এইটা হচ্ছে তোমার কম্পাঙ্ক, মানে আমরা লিখতে পারি 1/টাইম পিরিয়ড ইন্টু ল্যামডা। তার মানে এটাকে আমরা লিখতে পারি ল্যামডা বাই টি। তাহলে ল্যামডা বাই টি যদি হয় সেটাকে আমরা কি লিখতে পারি? কত ল্যামডা? ল্যামডা সমান 1/100 বাই টি সমান কত? টি সমান 1/50। তাহলে এটা 50/100 হচ্ছে, তার মানে হাফ ইউনিট। সিজিএস বললে সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই বললে মিটার পার সেকেন্ড। বুঝেছো না বুঝোনি? হ্যালো। এইবার এইবার দেখো তরঙ্গ বেগের আর একটা ফর্মুলা আছে, সেটা আমরা বুঝি। তারপর দেখো তরঙ্গ বেগ যেটা আমি পেলাম, সেই তরঙ্গ বেগ ভি সমান আমরা কি জানি? ল্যামডা বাই টি। এবার দেখো তো এইটাকে আমরা এরকম লিখতে পারি না? 1/t 1/ল্যামডা।
এই অঙ্কটা তোমরা জানো কি জানো না দেখো। ল্যামডা বাই টি কে এরকম লিখতে পারি না, পারি না? 1/t বাই 1/λ। এই ডিজাইন করার উদ্দেশ্য কি? এই ডিজাইন কেন করলাম? কারণ উপর নিচে 2π দিয়ে গুণ করব। তাহলে 2π/t বাই 2π/λ লিখতে পারি না, পারি না? কি গো, 2π/t মানে কি? এটা হচ্ছে ওমেগা। আর 2π/λ মানে কি? তরঙ্গ ভেক্টর। তরঙ্গ ভেক্টর মানে এটা কে। তাহলে তরঙ্গের বেগ, তাহলে ভি সমান আমি আবার এটাও পাচ্ছি ওমেগা বাই কে। এই যে ভি সমান ওমেগা বাই কে, এটাকে বলা হয় তরঙ্গ বেগও বলে, আবার এটাকে সমদশা বেগও বলা হয়, দশা বেগও বলা হয়। দশা যে বেগে এগিয়ে যায়, তরঙ্গ যে বেগে এগিয়ে যায়, সমদশা সম্পন্ন কণাগুলোও সেই বেগে এগিয়ে যায়। তাহলে এখানে কেন বলে? কারণ তরঙ্গ যে বেগে এগিয়ে যায়, যে বেগে এগিয়ে যায়, এগিয়ে যায়, সমদশা সম্পন্ন কণাগুলিও, সমদশা সম্পন্ন কণাগুলিও সেই বেগেই এগিয়ে যায়, সেই বেগেই এগিয়ে যায়। তাই জন্য তরঙ্গ বেগকে, তরঙ্গ বেগকে সমদশা বেগ বা ছোট করে দশা বেগও বলে। প্রত্যেকটা জিনিস বলার আগে কিন্তু কারণ আছে। তরঙ্গ বেগের ইংরেজি হচ্ছে ওয়েভ ভেলোসিটি। দশা বেগের ইংরেজি হচ্ছে ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি, ফেজ মানে দশা, ভেলোসিটি মানে বেগ। এই যে ছোট্ট ছোট্ট জিনিস তোমরা শিখছো, এগুলো কিন্তু বিরাট কাজে দেবে। তরঙ্গ তোমাদের যদি সম্পূর্ণ ক্লিয়ার করে না পড়ানো হয়, তাহলে ক্লাস 12 এর মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং সেই সংক্রান্ত অনেক জিনিস আছে, যেগুলো তোমাদের কাছে চিরকাল হাপ্পু হাপ্পু লাগবে, চাপ লাগবে। ওকে, এবার আমরা দেখছি যে y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এইটা আমরা ধরলাম একটি সমীকরণ, চলতরঙ্গ এটা ধরলাম সমীকরণ। ঠিক, এবার দেখো এই সমীকরণটা আর কি কি চেহারা নিতে পারে সেটা আমরা দেখতে চাই। সমীকরণটা দেখো, এখানে আমি যদি লিখি a সাইন, এটা ধরে নাও কে কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে? কে যদি আমরা কমন নিই তাহলে কি হবে দেখো তো, ওমেগা বাই কে ইন্টু টি মাইনাস এক্স হবে না, হবে না? কি গো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সাইন কে মানে কি, কে মানে হচ্ছে 2π/λ, 2π/λ কিন্তু ওমেগা বাই কে মানে কি, বড় হাতের বেগ। এই বেগ অনেক বেগ আছে। কি বেগ এটা? শুধু বেগ বললে চলবে না। এটা কি বেগ? এটা কি বেগ? তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ। এটা হচ্ছে তরঙ্গ বেগ। আর কি বেগ থাকতে পারে গো? তরঙ্গ বেগ ছাড়া আর কি বেগ থাকতে পারে? তরঙ্গ বেগ ছাড়া আর কি বেগ থাকতে পারে? না, ওটা তো কৌণিক বেগ, তো কৌণিক হয়ে গেল। কার? অন্তিম বেগ প্রাথমিক বেগ কার? কণার। তাহলে একটা তরঙ্গের বেগ হয়, আর একটা হয় এছাড়াও আর একটা বেগ হয়, সেটা হচ্ছে কণার বেগ। সেটা নিয়ে আমাদেরকে বুঝতে হবে। কণার বেগ মানে কি? এই যে কণা কাঁপছে তার বেগ, সেটা চেঞ্জ করবে, সেটা চেঞ্জ করবে। যখন দুই প্রান্তে যাবে কণা জিরো হয়ে যাবে বেগ, যখন মাধ্যাবস্থানে মানে মধ্য অবস্থানে থাকবে
বা সাম্যাবস্থানে থাকবে তখন বেগ বেশি হবে। তাহলে কণার বেগ কিন্তু তোমার চেঞ্জ করে, তরঙ্গর বেগ মোটামুটি ধ্রুবক থাকে। তাহলে কণার বেগ হচ্ছে আলাদা আর একটা বেগ, দুটো কিন্তু আলাদা। বলো, কেউ কিছু বলছো? মাধ্যমের কণার বেগ, কণা কাঁপছে না, তো কম্পনশীল কণার বেগ থাকবে না? থাকবে তো। তাহলে কণার বেগটা কি সৃষ্টি করে? আলোড়ন সৃষ্টি করে। কণার কম্পনটা আলোড়ন সৃষ্টি করে। এবার সেই আলোড়নটা মাধ্যমে যে বেগে আলোড়নটা ছুটে পালায় তাকে বলা হয় তরঙ্গের বেগ। দুটো কিন্তু আলাদা, ঘেঁটে দিলে হবে না। মানে এই যে বড় হাতের ভি লিখেছি, এই বড় হাতের ভি হচ্ছে তরঙ্গ বেগ। তাহলে দেখো, আমাদের এই যে চেহারাটা আমরা প্রথমে লিখেছিলাম, এই চেহারাটাও যা, এই y ইকুয়াল টু এই চেহারাটাও তাই। এটাও কিন্তু আলাদা একটা রূপ, চেহারা। ওকে, এইভাবেও অনেক সময় অনেকে নির্দেশ করে। তাহলে y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এরকম করে লেখে। তাহলে দেখো, যদি এরকম করে তোমাদেরকে ইকুয়েশন দেয়, তাহলে আলটিমেটলি তোমরা কি করে সমাধান করবে? তাহলে এটাও কিন্তু চলতরঙ্গের সমীকরণ, চলতরঙ্গের সমীকরণ। এবার দেখো, ধরো এরকম দিয়েছে, একটা কোশ্চেন দিয়েছে, y ইকুয়াল টু a সাইন 200 ইন্টু 500 টি মাইনাস এক্স, এটা দিয়েছে ধরে নাও এসআই এককে। হ্যাঁ ও বাবা, বাবা, এখানে বসে বসে দেখি ক্লাসে যখন পড়ানো হচ্ছে তো একটা আওয়াজ, আমি তোমাকে আওয়াজ দিয়ে দেবো, তুমি যাও গিয়ে সব, আমি আসি। হ্যাঁ, ল্যাপটপটা দেবো, ল্যাপটপ দেবো, নিয়ে যাবো। এসআই এককে ধরো। তাহলে ধরো এখানে এটা ধরে নাও দিয়েছে সাপোজ 20 দিয়েছে, কথার কথা 20 দিয়েছে। তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞেস করে তরঙ্গ বেগ কত, তোমাকে যদি জিজ্ঞেস করে তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে কি করবে? তাহলে এখানে তরঙ্গ বেগ দেখো, এটা তুমি কম্পেয়ার করতে পারো y ইকুয়াল টু, এটা তুলনা কার সাথে করবে? y ইকুয়াল টু a সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এইভাবে তুমি করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি পাতি গুণ করে দেবে ভেতরে যারা থাকবে, একদম সিম্পল গুণ করে দেবে, কোন রকম কোনো ঝামেলা লাগবে না। কি লিখবে? এই যে সমীকরণটা আছে এটার সাথে তুলনা করলে তুমি ডাইরেক্ট পাবে। দেখো, 2 পাই বাই ল্যামডা মানে 200, কারণ এটা এক্স আছে আলাদা, এটা এক্স আছে, আর ভি মানে 500। তার মানে এখান থেকে তুমি লিখে দিতে পারো ডাইরেক্ট ভি সমান 500, আর 2 পাই বাই ল্যামডা সমান হচ্ছে 200। তার মানে এখান থেকে তুমি লিখতে পারো ল্যামডা সমান 2 পাই বাই 200, এরকম লিখেই দিতে পারো। কিন্তু এখানে কিছু কিছু সময় গন্ডগোল হওয়ার চান্স থাকে বলে আমি যেটা বলি সেটা হচ্ছে এগুলো গুণ করে দিতে। তাহলে কি করব? y সমান 20 ইন্টু সাইন, গুণ করে দিলে কত হবে? 200 ইন্টু 500 এত টি মাইনাস 200 এক্স। তাহলে এইটা কি হলো গো? এইটা হলো ওমেগা টি, আর এটা কি হলো? এটা হলো কে। তাহলে তরঙ্গ বেগ কত? তরঙ্গের বেগ কত পাবো তখন? তরঙ্গর বেগ সমান পাতি ওমেগা বাই কে। তরঙ্গ দৈর্ঘ্য সমান কত? কে সমান 2 পাই বাই ল্যামডা। এখান থেকে তোমরা ক্যালকুলেট করতে পারবে। তাহলে এটা হোমওয়ার্ক করিও। ওকে, এবার হচ্ছে কণার বেগ। এরপরে আমরা করব কণার বেগ। তার আগে আমরা দেখি দশা পার্থক্য। এটা দেখার পর আমরা কণার বেগ দেখব। দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স। দেখো এখানে y ইকুয়াল টু চলতরঙ্গের সমীকরণ আমরা পড়ছি, চলতরঙ্গ সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু a সাইন, যেটা লিখছি সেটা কসও হতে পারে, কিন্তু ট্যান, কট, কোসেক এগুলো কিচ্ছু হবে না।
সাই যদি এই যে চলতরঙ্গটা আমরা পড়ছি, এই চলতরঙ্গটা হচ্ছে পর্যাবৃত্ত চলতরঙ্গ। পর্যাবৃত্ত চলতরঙ্গ। ঠিক আছে? সেজন্য সাইন আর কস থাকবে। সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এবার বলো তো দেখি দশা কোনটা? দশা ডেল্টা সমান কি হবে এখানে? দশা কোনটা? এই সমীকরণের দশা কোনটা? একদম তাই। তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে দেখো তো দশা পার্থক্য যদি আমি বলি, দশা পার্থক্য, তাহলে আমি বলছি ডেল্টা ডেল ডেল্টা ডেরিভেটিভ করছি বা ডেল্টা নিচ্ছি, তাহলে কি লিখতে পারি? ওমেগা ডেল্টা টি মাইনাস কে ডেল্টা এক্স। কারণ কি? ওমেগা তো ধ্রুবক, কেটা তো ধ্রুবক, ওগুলো আর পরিবর্তন হবে না। তার মানে ওমেগা ডেল্টা টি মাইনাস কে ডেল্টা এক্স আমরা লিখতে পারি। তার মানে দশা পার্থক্য কিসের জন্য হতে পারে? এইটা হচ্ছে, তার মানে দশা পার্থক্য সমান ওমেগা ইন্টু সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য মাইনাস কে ইন্টু পথ পার্থক্য। তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি সময়ের তফাতের জন্য দশা পার্থক্য হতে পারে, পথের পার্থক্যর জন্য দশা পার্থক্য হতে পারে। তাহলে দশা পার্থক্য সমান আমরা কি পেলাম? দুটি কণার মধ্যে দশা পার্থক্য চলতরঙ্গ করছে এমন। ওমেগা মানে কি? কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ ইন্টু সময়ের পার্থক্য মাইনাস তরঙ্গ ভেক্টর ইন্টু পথ পার্থক্য। এইটা পেলাম আমরা দশা পার্থক্য। তাহলে এবার আমরা যদি দেখি এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, ডেল ডেল্টা সমান ওমেগা ডেল্টা টি মাইনাস কে ডেল্টা এক্স। এখানে ধরো একটা কন্ডিশন আমি দিলাম, কন্ডিশন ওয়ান, শর্ত এক, যে একই সময়ে দুটি আলাদা অবস্থানে থাকা কম্পনশীল কণার দশা পার্থক্য কত? একটা। সেকেন্ড, কন্ডিশন টু, একই অবস্থানে কম্পনশীল একটি কণার একটি কণার দুটি আলাদা সময়ে দশা পার্থক্য কত? এই দুটো যে কন্ডিশন লিখলাম, এই দুটো কন্ডিশনের মধ্যে কি তফাৎ আছে বলো দেখি। প্রথমেরটায় কি বলেছে? কন্ডিশন ওয়ানে বলেছে একই সময়ে। তাহলে ডেল্টা টি কত? সময়ের তফাৎ কত হবে? 0 হবে। তাহলে এখানে বলেছে দেখো একই সময়ে। তাহলে একই সময়ে মানে হচ্ছে ডেল্টা টি সমান 0। দুটি আলাদা অবস্থানে, তাহলে ডেল্টা এক্স আছে কিছু একটা, এবং কম্পনশীল দুটি কণার দশা পার্থক্য। তাহলে এক্ষেত্রে বলো তো দশা পার্থক্য কত হবে? ডেল ডেল্টা সমান কত হবে? এই পার্টটা হয়ে যাবে 0। তাহলে হবে মাইনাস কে ইন্টু ডেল্টা এক্স। তাহলে এটা মাইনাস হতে পারে, আবার এটা প্লাসও হতে পারে, এটা মাইনাস প্লাস দুটোই হতে পারে। তাই আমরা বলতে পারি এখানে দশা পার্থক্য এই ক্ষেত্রে কি হবে? এটা আমরা বলতে পারি ডেল ডেল্টা সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। এটা বুঝতে পারছো না? চাপ লাগছে না ক্লিয়ার হচ্ছে ফর্মুলায়?
বসিয়েছি খালি। তার পরেরটা কি হবে বলো তো দেখি? একই অবস্থান। তাহলে কি 0 হবে? ডেল্টা এক্স 0 হবে। কারণ একই অবস্থান। কম্পনশীল একটি কণার দুটি আলাদা সময়ে বলেছি। আলাদা সময়ে। তার মানে কি? ডেল্টা টি নট ইকুয়াল টু 0। তাহলে ডেল্টা টি 0, ডেল্টা এক্স 0 হলো মানে এই পার্টটা উড়ে গেল। তাহলে ডেল ডেল্টা দশা পার্থক্য সমান কি হবে? ওমেগা ইন্টু ডেল্টা টি। তাহলে সময়ের তফাতের জন্যও দশা পার্থক্য হয়, পথের তফাতের জন্যও দশা পার্থক্য হয়। দশা পার্থক্য যেটা আমরা আগে এসএইচএম যখন করতাম তখন আলাদা কণা দেখতাম না, একটাই কণা দেখতাম। তাই আমার দশা পার্থক্য এইটা হতো। এখন আমার এই দশা পার্থক্যটাও হবে। তাহলে দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এইটা হবে দুটি, কখন হবে এটা? দুটি আলাদা আলাদা অবস্থানের অবস্থানের জন্য একই সময়ে একই সময়ে করলে এটা হবে। আর একটা কি? দশা পার্থক্য সমান 2 পাই বাই টি ইন্টু সময়ের তফাৎ, সময়ের পার্থক্য মানে ডেল্টা টি। ওমেগা মানে 2 পাই বাই টি লিখলাম। এটা কখন হবে বলো তো দেখি? এটা কখন হবে? একটি স্থানে দুটি সময়ের জন্য। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝতে পেরেছো না পারোনি? তাহলে এই পর্যন্ত থাক। বই পড়ো এবং বইয়ের প্রবলেম করো। যে প্রবলেমস গুলো দেওয়া আছে, সলভড যে প্রবলেম গুলো আছে সেগুলো করতে শুরু করো। করতে শুরু করো। যে জায়গাগুলো আমরা পড়েছি সেই জায়গাগুলো থেকে। আর নেক্সট ডেতে আমরা পড়বো তোমার কণার বেগ, তারপর আমরা পড়বো এটা পড়ার পর কণার বেগ আর তরঙ্গ বেগের সম্পর্ক। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়বে। কণার বেগ তরঙ্গ বেগের সম্পর্ক। তারপর আমরা পড়বো বিভিন্ন ধরনের বিভিন্ন চলতরঙ্গের আহ উদাহরণ এবং বেগের সমীকরণ এটা পড়বো। এগুলো পড়ার পর তারপর আমরা শব্দ পড়বো, শব্দের বেগ পড়বো। ওকে? তারপর আমরা ইকো পড়বো। ইকো ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি শুনতে গেলে কি হয়, কতটা টাইম লাগে, কতটা দূরে থাকতে হয়, এটা পড়বো। এগুলো পড়লে তারপরের চ্যাপ্টারে আমরা পরে যাব। এটা হচ্ছে এই চ্যাপ্টারে এবং তারপরে শব্দ চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার একসাথে আমরা পাঞ্চ করে পড়বো যাতে করে পুরো জিনিসটা স্মুথলি কেটে যায়। ওকে? আর গুড নাইট। গুড বাই।